আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ 9 নভেম্বর সোমবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে করোনা পরিস্থিতি খেয়াল করলে বুঝতে পারবে যে এখন কিন্তু করোনার পরিস্থিতি আরো দিন দিন শুরু করছে, বাড়াটা শুরু করছে, নতুন করে বাড়ছে। সুতরাং আমরা যেভাবে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করছিলাম সেটা যেন একটু ঢিল না হয়ে যায়। হ্যাঁ, আমরা সাবধানতা অবশ্যই বজায় রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো, পুষ্টিকর খাবার গ্রহণ করবো এবং সেই সাথে এখন একটু করে পড়াশোনা করতে হবে। চলো তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাস নম্বর হচ্ছে 21। আমাদের আজকের ক্লাসে প্রথম যে আইটেমটা আছে সেই আইটেমটা হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। আমরা চলো স্লাইডে দেখে নিই কি কি প্রশ্ন আছে তোমাদের জন্য। এখানে আছে প্রথম প্রশ্নটা আছে, দেখো 500 গ্রাম 1 কেজি কতটুকু? 500 গ্রাম 1 কেজি কতটুকু? প্রশ্নটা আমরা আমার সাথে সাথে তোমরা মুখেও করবে, আবার খাতাতেও লিখে নিবে। ক নম্বরে আছে, দেখো 500 গ্রাম 1 কেজি কতটুকু? 1 কেজির সমান হচ্ছে 1000 গ্রাম, আর 500 গ্রাম 1 কেজি হচ্ছে অর্ধেক। ঠিক আছে। খ নম্বরে বলেছে বাংলাদেশে প্রচলিত কাগজের নোট কয়টি? বাংলাদেশে প্রচলিত কাগজের নোট হচ্ছে 10টি। আগে ছিল 9টি, এবার কিন্তু নতুন করে 200 টাকার নোট সংযোজন হয়ে আমাদের নোট সংখ্যা হয়েছে কয়টি? 10টি। বাংলাদেশে প্রচলিত কাগজের নোট তাহলে কয়টা হলো? 10টা। এবার দেখো গ নম্বরে আছে 3 ভাগের 1 ভাগ, মানে 3 এর 1 ভগ্নাংশটি 4 এর 1 এর চেয়ে ছোট না বড়? 3 এর 1 ভগ্নাংশটি 4 এর 1 এর চাইতে ছোট না বড়? এটা হচ্ছে বড়। 3 এর 1, একটা বস্তুকে 3 ভাগ করলে তার এক একটা ভাগ যত বড় হবে, একটা বস্তু ওই বস্তুটাকে যদি আমি 4 ভাগ করি তাহলে তার এক একটা অংশ কিন্তু ওই 3 ভাগ করা অংশের চাইতে ছোট হয়ে যাবে, তাই না? তাহলে 3 ভাগ করা অংশটা বড় হবে। এখানে বলেছে 3 ভাগ করা অংশটা বড় না ছোট? 3 এর 1 ভগ্নাংশটি 4 এর 1 এর চাইতে বড়। উত্তর বড়। খ নম্বর বলছে ব্যাস হলো বৃত্তের কেমন জ্যা? ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা, খেয়াল করো, ব্যাস হলো বৃত্তের কেমন জ্যা? বৃহত্তম জ্যা। এবার ও নম্বরে কি বলছে সোনামণিরা, দেখো রম্বসের কয়টি বাহু সমান? আমরা কি রম্বসের সংজ্ঞায় কি দেখেছি যে চতুর্ভুজের 4টি বাহু সমান, বিপরীত বাহুদের সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের 4টা বাহু সমান তাকে কি বলবো? রম্বস বলবো। মানে কোনো সমকোণ নয় হবে, একটা শর্ত ছিল। তাহলে এখানে প্রশ্ন কি বলেছে, রম্বসের কয়টি বাহু সমান? রম্বসের 4টি বাহু সমান। রম্বসের কয়টা বাহু সমান সোনামণিরা বলো? 4টি বাহু সমান। ঠিক আছে। এবার আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। আমার সাথে সাথে তুলে নিবে, আগে আমরা তুলে নিব, তারপরে চলে যাব হচ্ছে স্লাইডে, বোর্ডে সমাধান করার জন্য। ঠিক আছে। ক নম্বরে আছে, দেখো ক নম্বরে আছে, দেখো ফাঁকা ঘর বিয়োগ 37 সমান 66। ফাঁকা ঘর বিয়োগ 37 সমান 66। খ নম্বরে আছে 43 যোগ ফাঁকা ঘর সমান 58। 43 যোগ ফাঁকা ঘর সমান 58। গ নম্বরে আছে, দেখে নাও 48 গুণ 3 সমান ফাঁকা ঘর। 48 গুণ 3 সমান কি? ফাঁকা ঘর। ঘ নম্বরে আছে 39 ভাগ 3 সমান ফাঁকা ঘর। আমার মনে হয় তোমরা তুলে ফেলেছো খাতায়। চলো আমরা বোর্ড থেকে এই ফাঁকা ঘরটা সমাধান করে আসি। ছোট সোনামণিরা, দেখো ক নম্বরে আছে ফাঁকা ঘর কি দেখেছিলাম? ফাঁকা ঘর বিয়োগ 37 সমান 66, তাই না? তাহলে বিয়োগের অঙ্কে বিয়োজন বিয়োগ বিয়োগযোগ সমান বিয়োগফল। আমরা কি জানি, বিয়োজনটা যদি দেওয়া না থাকে, অর্থাৎ বিয়োজন নির্ণয় করতে গেলে আমাদের সূত্র হচ্ছে বিয়োজন সমান বিয়োগযোগ যোগ বিয়োগফল। তার মানে বিয়োগ যেখানে আছে 37 যোগ বিয়োগফল হচ্ছে 66। তাহলে 37 আর 66 কি করতে হবে সোনামণিরা? যোগ করতে হবে। তাহলে 37 এর সাথে আমরা 66 যোগ করে দিই। 37 যোগ 66
যোগ করো 37 7, 7 আর 6 যোগ করলে কত হয়? 7 এর পর থেকে 6 ঘর গুনো, 8 9 10 11 12 13। তাহলে সাথে সাথে 6 যোগ করলে হয় 13। 13 কত বসবে সোনামণিরা বলো? 3 বসবে। 3 বসলো, হাতে কত থাকবে? হাতে থাকবে 1। 3 আর 6 যোগ করলে কত হয়? হ্যাঁ, 3 এর পর থেকে 6 ঘর গুনো, 4 5 6 7 8 9। 3 আর 6 যোগ করলে হয় 9, আর হাতে 1 আছে, 9 আর 1 কত হয়? 10 হয়। তাহলে আমরা এখানে যোগফলটা কত পাবো? 103 পাবো। তাহলে এই যোগফলটা আমরা ফাঁকা ঘরে বসিয়ে দিব, 103। বুঝতে পেরেছো আশা করছি। খ নম্বরে দেখো সোনামণিরা, 43 যোগ ফাঁকা ঘর সমান 58। 43 যোগ ফাঁকা ঘর সমান 58। 43 এর সাথে কত যোগ করলে যোগফল 58 হয়? তাহলে আমরা একটা জিনিস জানি, যোগফল দেওয়া থাকলে আর দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটা বের করতে গেলে কি করতে হয়? যোগফল থেকে সংখ্যাটা বাদ দিতে হয়। যোগফল এখানে কত? 58। 58 থেকে কত বাদ দিব? 43 বাদ দিব। তাহলে 58 থেকে 43 বাদ দিয়ে দিই, 58 বিয়োগ 43। বিয়োগ করো, 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 এর পর থেকে 8 ঘর পর্যন্ত গোনো, 4 5 6 7 8। কত পেলাম? দেখো তো, 5 পেলাম। 5 পেলাম, এখানে 5 বসে গেল। এবার 5 থেকে 4 বাদ দিলে হয় 1। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম? 15 পেলাম। ফাঁকা ঘর কত বসাবো সোনামণিরা? 15। ঠিক আছে। এবার দেখো গ নম্বরে বলেছে 48 গুণ 3 সমান ফাঁকা ঘর। 48 এর সাথে 3 গুণ করতে হবে। আমরা তাহলে রাফে দেখিনি। অবশ্যই তোমরা রাফটা খাতায় রাখবা। বারবার বলি, রাফটা খাতায় রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 3 8 কত হয়? 3 8 24। 24 এ কত? 24 এ 4 বসবে, হাতে 2। 4 3 4 12, আর হাতে 2 যোগ করতে হবে। 12 সাথে কত হবে? 14 হবে। তাহলে আমাদের গুণফলটা আসলে হচ্ছে 144। ফাঁকা ঘরে বসিয়ে দিব 144। এবার ঘ নম্বর দেখো সোনামণিরা, ভাগ 39 ভাগ 3। 3 দিয়ে 39 কে ভাগ করতে হবে। আমরা রাফে এটা দেখিয়ে দিব, 3 ভাগ 39। এবার দেখো 3 আছে, এখানে 3 আছে, কতবার যাবে বলতো? একবার যাবে। 3 1 3। 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এখানে কি আমরা সোনামণিরা 0 বসাবো? বসাবো না। এখান থেকে 9 সরাসরি বসে যাবে। এবার 3 এর সাথে কত গুণ করলে 9 হয়? 3 3 গুণ করলে হয় 9। 3 3 9। 9 থেকে 9 বিয়োগ করলে হয় 0। তাহলে আমাদের ভাগফলটা কত আসলো বলতো? 13। ফাঁকা ঘরে বসবে 13। আশা করছি আমার সাথে সাথে তোমরা ফাঁকা ঘরটা পূরণ করে ফেলেছো। চলো আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাই। এবারে আছে 3 নম্বর। দেখো সোনামণিরা, নিচের সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। নিচের সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। সংখ্যাগুলো কি কি আছে দেখো? 96 97 98 99 এবং 100। এই 96 থেকে 100 পর্যন্ত আমরা আজকে রোমান রূপটা দেখে নিই। রোমান রূপে আমরা 90 এর পরে 6 দিব, তাই না? আমরা 90 কি শিখেছিলাম বলতো? 90 লিখতে শিখেছিলাম হচ্ছে xc। xc মানে হচ্ছে 90। 90 এর পরে কত দিব? তাহলে 96 হবে। 6 দিলে 96 হবে। তাহলে 6 আমরা জানি 6 কত হয়? vi। 6 এর রোমান রূপ হচ্ছে vi। তাহলে আমাদের 96 এর রোমান রূপ কি হবে? xc vi। আবার xc vi। আরেকবার বলছি, xc vi। xc vi মানে হচ্ছে 96। 96 রোমান রূপ কি? xc vi। এবার দেখো 97। 97 রোমান রূপ কি হবে? xc vi। আবার দেখে ফেলি, xc vi। vi মানে হচ্ছে 7। তাহলে 90 এর সাথে 7 দিলে 97 হচ্ছে। এরপরে আছে হচ্ছে 98। 98 কি আছে? xc vi। xc vi। xc vi দিয়ে আমরা কি বোঝাচ্ছি সোনামণিরা বলো তো? vi দিয়ে বোঝাচ্ছি হচ্ছে 8। তাহলে 90 এর সাথে 8 দিলে 98 হচ্ছে। 90 আমরা xc দিয়ে 90 বোঝাচ্ছি, আর vi দিয়ে বোঝাচ্ছি হচ্ছে 8। তাহলে 98 লিখতে গেলে আমরা কি করব? xc vi। আর
এবার বলো এক্স সি ভি ট্রিপল আই। ওকে, এবার আছে হচ্ছে 99। 99 মানে হচ্ছে 90 এর সাথে 9, তাই না? 90 আমরা লিখে ফেলি এক্স সি মানে 90 আর আই এক্স মানে হচ্ছে 9, 90 এর সাথে 9। তাহলে 99 আমরা একবার বলি এক্স সি আই এক্স, এক্স সি আই এক্স, 99 এক্স সি আই এক্স। এবং সর্বশেষ আছে হচ্ছে 100। 100 কে আমরা প্রকাশ করে থাকি সি দিয়ে। আশা করছি আমার সাথে সাথে তোমরা পড়েছো এবং খাতাতেও তুলে ফেলেছো। এবার আমরা পরবর্তী নম্বরে দেখি কি আছে আমাদের জন্য। পরবর্তী নম্বরে আছে হচ্ছে স্থানীয় মান নির্ণয় করুন। এখানে আমাদের সংখ্যাটা একটু দেখে নিই, 3 4 9 2 7। এটাকে আমরা যদি সংখ্যায় করে ফেলি তাহলে কি আসবে? 34,927। ঠিক আছে, 34,927। এই সংখ্যাটাকে আমাদের এখন স্থানীয় মানের সংখ্যার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। চলো আমরা তাহলে এইভাবে কিন্তু আমরা আগে তুলে নিব, সংখ্যাটা তুলবো, তোলার পরে সংখ্যার নিচে নিচে এভাবে অ্যারো চিহ্ন দিব। আমি তোমাদের সতর্কতার জন্য বলছি, হ্যাঁ, তোমরা যখন আমরা স্থানীয় মানের উত্তরটা করব তখন অবশ্যই স্কেল দিয়ে ভালোভাবে এই মানে সমান করে দাগগুলো দিব। তাহলে হবে কি আমাদের স্থানীয় মান নির্ণয় করতে ভুল হয়ে যাবে না। অনেক সময় হয় কি উপর নিচ করে পড়লে কিংবা আঁকা বাঁকা হলে জিনিসটা দেখতেও খারাপ লাগে আর আমাদের ভুলও হয়ে যায়, একটা সাথে একটা গুলিয়ে যেতে পারে। তাই জন্য আমরা কি করবো, মানে প্রয়োজনীয় ফাঁকা রেখে জায়গা রেখে আমরা স্কেল দিয়ে স্থানীয় মানটা নির্ণয় করবো। ঠিক আছে, দেখো স্কেল ওরকমই করেছে, স্কেল দিয়ে ব্যবহার করেছে। তাহলে এখানে দেখো 7, আমরা এভাবে একটু গুনে আসি। 7 হচ্ছে একক, এককের পরে কি দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তাই না? তাহলে 7 হচ্ছে একক ঘরে আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 7 একক সমান 7। ঠিক আছে, এরপরে আছে 2, 2 তার এককের পরে ঘর কি হবে? 2 দশক, 2 দশক সমান 20। এরপরে কি আছে বলো তো সোনামণিরা? 9, দশকের পরে কি আছে? শতক, তাহলে 9 শতক সমান 9 এর পরে 2টা শূন্য। এরপর আছে 4, 4 হাজার মানে হচ্ছে 4 এর পরে 3টা শূন্য। এরপরে আছে 3, হাজারের পরে ঘর কি? অযুত, তাহলে এখানে হবে 3 অযুত মানে 3 এর পরে 4টা শূন্য। ঠিক আছে না? বুঝতে মজা লাগলো না? ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আশা করছি তোমাদের এটা তোলা হয়ে গেছে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। স্লাইডে কি আছে? পরবর্তী স্লাইডে তোমাদের জন্য আছে হচ্ছে অঙ্ক কষে দেখান। এই অঙ্কটার প্রশ্নটা আমরা খাতায় তুলব এবং সমাধানটা আমরা তুলব। ঠিক আছে, অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে একটু দেখে নাও। একটি পরিবার লবণে 42 গ্রাম সোমবারে এবং 38 গ্রাম মঙ্গলবারে শেষ করে। একটি পরিবার লবণের 42 গ্রাম সোমবারে এবং 38 গ্রাম মঙ্গলবারে শেষ করে। এই পরিবার লবণে কত গ্রাম এই 2 দিনে ব্যবহার করেছে? মানে সোমবারে ব্যবহার করেছে হচ্ছে 42 গ্রাম আর মঙ্গলবারে ব্যবহার করেছে হচ্ছে 38 গ্রাম লবণ। এবার বলেছে এই 2 দিনে তারা কতটুকু বা কত গ্রাম লবণ ব্যবহার করছে। তাহলে কি কিসের কাজ এটা বলতো? একদিনে ব্যবহার করলো এত গ্রাম, আরেকদিনে ব্যবহার করলো এত গ্রাম, এই 2 দিনে মোট তাহলে কত গ্রাম ব্যবহার করলো, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে মোট যখন থাকে তখন আমরা কি করি? যোগ করি। তাহলে আমরা একটু কি করেছি দেখে নাও। সোমবারে শেষ করে 42 গ্রাম, মঙ্গলবারে শেষ করে 38 গ্রাম, 2 দিনে শেষ করে হচ্ছে যোগ করে আমরা 80 গ্রাম পেয়েছি। এবার চলো আমরা বোর্ডের সমাধানটা দেখে আসি। সোনামণিরা, প্রথমে আমরা সমাধানটা লিখে নিব। সমাধান লিখে নিয়ে আমরা প্রশ্নটা খেয়াল আছে আমাদের? প্রশ্নটাতে বলেছে একটা পরিবার লবণে কত গ্রাম সোমবারে ব্যবহার করছে হচ্ছে 42 গ্রাম আর মঙ্গলবারে ব্যবহার করছে হচ্ছে 38 গ্রাম লবণ, তাই না? তাহলে আমরা লিখব সোমবারে ব্যবহার করে কত গ্রাম লবণ? তোমরা 42 গ্রাম। ঠিক আছে, সোমবারে ব্যবহার করে 42 গ্রাম আর মঙ্গলবারে ব্যবহার করে কত গ্রাম বলো?
38 গ্রাম। ঠিক আছে, এবার বলেছে যে এই 2 দিনে তারা কত গ্রাম ব্যবহার করে। তাহলে আমরা লিখব 2 দিনে ব্যবহার করে সমান কি করতে হবে, যোগ। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় বাবুরা বলো? 8 এর পর থেকে 2 ঘর গুণ 9, 10। তাহলে 8 আর 2 যোগ করলে হয় 10। 10 এর কত বসবে এখানে? 0। হাতে কত থাকবে? 1। 4 আর 3 যোগ করলে কত হয়? 4 এর পর থেকে 3 ঘর গুণ 5, 6, 7। 7 আর হাতে 1 আছে 8। তাহলে আমাদের কত হলো? কত গ্রাম লবণ শেষ করলো? 80 গ্রাম। তাহলে আমরা আলাদা করে লিখে দিব উত্তর 80 গ্রাম। উত্তর 80 গ্রাম। ঠিক আছে, আশা করছি আমার সাথে সাথে তোমরা তোমাদের খাতায় সমাধানটা করে ফেলেছো। চলো আমরা পরবর্তী স্লাইডে কি আছে একটু দেখে নিই। এর পরের স্লাইডে আছে হচ্ছে প্রশ্নটা দেখে নাও। বৃত্তের কয়টি অংশ? বৃত্ত একে এর কেন্দ্র, ব্যাস এবং জ্যা চিহ্নিত করুন। খেয়াল করে দেখেছো, আমরা কিন্তু আজকে 6টা বিষয় কিন্তু মেনশন করতে বলিনি, চিহ্নিত করতে বলিনি। আজকে আমরা চিহ্নিত করতে বলেছি 3টা অংশ। কি কি 3টা অংশ চিহ্নিত করতে বলেছি বলো? কেন্দ্র করতে বলেছি, ব্যাস করতে বলেছি, আর জ্যা করতে বলেছি। এটা খুবই সহজ। আমরা এঁকেছি একটা বৃত্ত এঁকেছি। দেখো বৃত্ত এঁকেছি, কি দিয়ে এঁকেছি? পেন্সিল কম্পাস দিয়ে এঁকেছি। হ্যাঁ, পেন্সিল কম্পাসে কাটার অংশটা যেখানে কেন্দ্র করে ঘুরিয়েছি, পেন্সিলের এই দাগটা দিয়েছি, তাই না? কাটাটা যেখানে ছিল সেটা হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্রটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? কেন্দ্রটাকে প্রকাশ করছি হচ্ছে ও দিয়ে। তাহলে আমরা দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বৃত্তের কয়টি অংশ? উত্তর হচ্ছে 6টি অংশ। 1 নম্বরে আছে কেন্দ্র। কেন্দ্রকে কি দিয়ে প্রকাশ করছি? ও দিয়ে প্রকাশ করছি, ও কেন্দ্র। এবার 2 নম্বরে আছে হচ্ছে ব্যাস। ব্যাস, ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? এ বি। ব্যাস কোনটাকে বলছি আমরা বলো তো? কেন্দ্রের উপর দিয়ে যে রেখাটা যায় সেই রেখাটাকে বলবো আমরা ব্যাস। তাহলে এখানে ব্যাস কোনটা হবে? এ বি হচ্ছে ব্যাস। এ বি ব্যাস। এর মাঝখানে কিন্তু কোনো রকম কমা হবে না। ঠিক আছে, এ বি ব্যাস। দেখো ব্যাস সমান এ বি। 3 নম্বরে আছে জ্যা। জ্যা হচ্ছে এই যে ব্যাসের উপরে বা নিচে যে কোনো রেখাকে আমরা বলবো জ্যা। ঠিক আছে, এখানে জ্যা কোনটা আমরা দিয়েছি? দেখো সিডি হচ্ছে জ্যা। জ্যা সমান সিডি। আশা করছি তোমরা এই জিনিসটা তুলে নিয়েছো এবং আনতে পেরেছো। আমাদের আজকের যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ডে আছে হচ্ছে ফিডব্যাক। আজকে যে ক্লাসটা হলো সেটা খুব ভালো মতো চর্চা করবে আর ফিডব্যাকটা তারপরে ফিডব্যাকের শীট বের করে ফিডব্যাকটা সম্পূর্ণ করবে। আজকের ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।